সীমান্তের অপারে মেঘালয়ের ডাউকি, এপারে সিলেটের জাফলং। দুই দেশের মধ্যখান দিয়ে অতিক্রম করছে ডাউকি নদী। ডাউকি নদীর স্বচ্ছ জল পাথর গড়িয়ে অনায়াসে ডুবছে বাংলাদেশে। দরকার হচ্ছে না কোনো ভিসা, পাসপোর্ট কিংবা ইমিগ্রেশন জটিলতার। যেন প্রকৃতির এক অদৃশ্য দাপট এটা, যে মানে রাখে কোনো আইন, কোনো নিয়ম শৃঙ্খল। সৌন্দর্যতা যে এখানেই শেষ এমনটা নয়। নদী পেরিয়ে একটু সামনে আগালেই চোখ আটকাবে মায়ার অশ্রুবেশে ছুটে চলে আসা মায়াবী ঝর্ণাতে। মায়াবী ঝর্ণাও তো এই অঞ্চলের মানুষকে মায়ায় আঁকড়ে রেখেছে, সেজন্য এই অঞ্চলের মানুষও ঝর্ণাটাকে মায়াবী ঝর্ণা বলেই ডাকে। তাছাড়া খাসিয়াপুঞ্জি কিংবা চা বাগান তো আছে। এত উপমা শুনতে শুনতে আপনারা হয়তো বুঝতে বাকি নেই, আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জাফলং। ঐতিহাসিকদের মতে 1000 বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে দখলদারিত্বের এক বনভূমি। 1954 খ্রিস্টাব্দে রাজ্যপ্রথা বিলুপ্ত হওয়ার পরে এই এলাকার মোড় বদলে যায়। পাথর ব্যবসার জন্য নতুন নতুন লোকজন আসতে থাকে এই এলাকায়, করতে থাকে জনবসতি, যার ফলশ্রুতিতে আমরা পাই আজকের এই জাফলং। আজকে আমরা ভ্রমণ করবো প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা জাফলংয়ে। জানবো জাফলং সম্পর্কে জানা অজানা নানা তথ্য। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রকৃতিকন্যা জাফলং থেকে। সকাল 8টা বেজে 10 মিনিট। নগরীর পানসি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম জাফলংয়ের দিকে। পানসি রেস্টুরেন্টের সামন থেকে আমরা 1500 টাকা হিসেবে পুরো একদিনের জন্য একটি সিএনজি অটো রিজার্ভ করলাম। আমরা চলতে থাকলাম তামাবিল রোডের দিকে আর উপভোগ করতে শুরু করলাম তামাবিল রোডের দুই পাশের সৌন্দর্যতাকে। রাস্তা পেরিয়ে একটু সামনে আগালেই চোখে পড়বে তামাবিল রোডের আসল সৌন্দর্য। দুই ধারে বিভিন্ন দর্শনীয় স্থান কিংবা দর্শনীয় জায়গার পাশাপাশি চা বাগান তো আছে। আমরা সেই দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলতে থাকলাম জাফলংয়ের পথে। রাস্তার দুই ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যখন জৈন্তা বাজার গিয়ে পৌঁছাবেন, তখন আপনি সাক্ষী হতে যাবেন ইতিহাসের এক ঐতিহাসিক নিদর্শনের সাথে। তামাবিল রোডে যাত্রা করার সময় জৈন্তা বাজারে যখন আসবেন তখন এরকম একটি গড় দেখা যাবে, যেই গড়ের দুই পাশ দিয়ে রাস্তা গিয়ে আবার মিলিত হয়েছে। ইতিহাস কাটলে জানা যায় এই গড়টি যখন জৈন্তা রাজা এই এলাকায় রাজত্ব করতেন তখন তার মানে একটি রাজবাড়ি বলা যায় এটা ছিল। আর তার স্মৃতি রক্ষার্থেই কিন্তু রাস্তার মধ্যখানেও এই গড়টি রেখে দেওয়া হয়েছে। যারা তামাবিল রোডে জাফলং যাবেন তারা কিন্তু এই বাড়িটি অবশ্যই পাবেন। আপনারা চাইলে নামতে পারেন, বাড়িটিতে ছবি টবি তোলানো যায় কিংবা মানে সুন্দর। আমরা জৈন্তা বাজারে অল্প কিছুক্ষণ অতিক্রম করে আবারও চলতে থাকলাম জাফলংয়ের পথে। একটু দূর যেতেই আমাদের চোখে পড়ে সীমান্তের অপারে অবস্থিত পাহাড় সম্পর্কে। পাহাড়ও যেন আমাদের দিকে ডেকে বলছিল, আয় না, আমাদের কাছে আয়, প্রকৃতির কাছে আয়। কিন্তু এই যে দরাবাঁধার নিয়ম থাকার কারণে চাইলেও বর্ডারের অপারের প্রকৃতির কাছে যাওয়া যায় না। আমরা পাহাড়কে শুধু দেখতেই থাকলাম এবং সুন্দর রাস্তা অতিক্রম করে আবারও চলতে শুরু করলাম। অতঃপর 2 ঘন্টার যাত্রা শেষে আমরা গিয়ে পৌঁছালাম জাফলং 0 পয়েন্টে। আমরা এখন চলে আসলাম জাফলং 0 পয়েন্টে, কারণ ভিতরে ঢুকবো। জাফলং আসার পর এবার শুনতে পেলাম যে এবার ঢুকতে হলে টিকিট কাটতে হবে। এটা নতুন সিস্টেম করছে হয়তো, তো টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকবো।
আর তারপর এখন যাবো আপাতত ডাউকি নদীতে, সেখান থেকে নদী ক্রস করে মণিপুরি পাড়া, তারপর মায়াবী ঝর্ণা সহ বাকি যে স্পটগুলো আছে সেগুলোতে যাব। চল ভিতরে যাই। না, এই যে ওরা হচ্ছে কি আমাদের সাথে আসছে, আসার পর আমাদের রেখেই ওরা মানে ক্যামেরা পার্সনকে রিজার্ভ করছে, করে আবার পিক তোলা শুরু করে দিছে। একটা জিনিস বলে রাখি, যারা এখানে পিক তুলতে আসবেন তারা খুব সাবধান থাকবেন, খুব সতর্ক থাকবেন এর জন্য, যে দাম দরের ক্ষেত্রে নিজেরা ভালো করে যাচাই বাছাই করে তারপর ক্যামেরা পার্সন রিজার্ভ করতে হবে, নয়তো পরে আবার ঝামেলায় পড়তে হবে। আর এই যে অপাশে আমাদের মেঘালয় রাজ্য ডাউকি শহর যেটা, আর এপাশে হচ্ছে কি আমাদের বাংলাদেশ, বা প্রচুর পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। আর এখন তো ছুটির দিন না, ছুটির দিন আরও বেশি পর্যটকের ভিড় থাকে। এখন তো হচ্ছে ছুটির দিন না থাকা সত্ত্বেও যেমন পর্যটকের ভিড়। আমরা আপাতত টিকিট কাটবো, 10 টাকা করে টিকিট পার পার্সন, টিকিট কেটে ভিতরে ঢুকছি। চল। ভাই আপনারা টিকিটটা ভাই ভাইয়া 3টা টিকিট দেন। এখানে আমাদের কাউন্টার আছে, কাউন্টার থেকে ভিতরে প্রবেশ করুন। এক টিকিটে সারাদিন আপনারা করতে পারবেন, সাথে টিকিট চেক সাথে রাখবেন। টিকিট কেটে নিচে নামার পূর্বে হাতের বাঁ পাশে অবস্থিত একটি টিলাতে আপনারা অবস্থান করতে পারেন, যেখান থেকে জাফলংয়ের পুরো সৌন্দর্য পাখির চোখে দেখা যায় বললেই চলে। আর ফটোশ্যুটের জন্য জায়গাটা বেস্ট, যা আপনারা দেখতেই পারছেন। আমরাও কিছুক্ষণ এই 0 পয়েন্টের টিলাতে অবস্থান করে জাফলংকে পাখির চোখে না হলেও মানুষের চোখে অনেক উপর থেকে দেখার চেষ্টা করলাম। এরপর আমরা আবারও চলতে শুরু করলাম নদীর পাশেই জেগে ওঠা পাথরের স্তূপের দিকে। নিচে নামার পূর্বে আপনি অবশ্যই সাইনবোর্ডটি পড়ে নেবেন। নিচে নেমেই আপনার চোখে প্রথমেই আটকাবে নিত্য প্রয়োজনীয় ভারতের প্রোডাক্ট সমূহের দোকানগুলোতে। সেখানে বিশাল একটি মার্কেট বলা যায়। স্থানীয়রা যেটাকে ইন্ডিয়ান প্রোডাক্টের মার্কেট বলেই চালিয়ে থাকে। কিন্তু এইসব ইন্ডিয়ান কসমেটিক্স কিংবা ইন্ডিয়ান প্রোডাক্ট সমূহ কোথা থেকে আসে আদৌ এবং এর কতটুকু বৈধতা আছে তা একটু পরেই জানবো। আমরা সেখানে আর বেশিক্ষণ অবস্থান না করে আবারও হাঁটতে শুরু করলাম আমাদের মূল গন্তব্যের দিকে। কিছু দূর হাঁটার পর অবশেষে পাথরের স্তূপে গিয়ে পৌঁছালাম। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে আমরা একেবারেই ভারতের জ্বলন্ত ব্রিজের পাশাপাশি চলে গেলাম। সেখান থেকে স্পষ্টতই জ্বলন্ত ব্রিজ সহ নদীর আঁকাবাঁকা চলে যাওয়া বহমান গতিপথকেই উপভোগ করতে থাকলাম। সো আমরা আছি এখন ডাউকি নদীর উপরে। একটা বুট ভাড়া করলাম, 50 টাকা নিল আমাদের কাছ থেকে। আপনারা চাইলে বুট ভাড়া করতে পারেন, চড়তে পারেন, তবে একটা সতর্কতা অবশ্যই মানতে হবে। যারা সাঁতার জানেন না তারা কোনো রকম নদীতে নামবেন না, কিংবা বুট ভাড়া করবেন না বা বুটে উঠবেন না, কারণ এখানে আসার আগেও যারা টুরিস্ট পুলিশ আছে তার সতর্ক করে দেয়। এখানে ডাউকি নদীর স্রোত হচ্ছে কি খুবই মানে ভয়ঙ্কর বলা যায়, এটার গতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। কাজেই আপনারা সবাই এই বিষয়টা একটু ফলো করবেন। আর যারা সাঁতার জানেন কিংবা এক্সপার্ট এই দিক দিয়ে, তারা এটা বুটটা ভ্রমণ করতে পারেন, বুটটা এনজয় করতে পারেন। দ্যাটস ইট। নদীর সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্য মায়াবী ঝর্ণার দিকে। একটু সামনে গেলেই আমরা হেয়াঘাট পেলাম। সেখান থেকে 10 টাকা পার পার্সন করে নৌকার টিকিট কেটে আমরা নদী ক্রস করলাম।
নদী ক্রস করে এ যেন এক বিশাল মরুভূমির মধ্যে পড়ে গেলাম। মরুভূমি ক্রস করে একটু আগাতেই আমরা মায়াবী ঝর্ণার ঠিক পাদদেশে যখন যাই তখনই আমাদের হতাশ হতে হয়। সো আমাদের পিছনেই জানি না দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা হচ্ছে গিয়ে মায়াবী ঝর্ণা ছিল, কিন্তু শীতকাল হওয়াতে ঝর্ণাটা আমরা দেখতে পারি নাই, সেজন্য ব্যাক হয়ে যাচ্ছি। এখন রওনা দেব। খাসিয়াপুঞ্জির দিকে রওনা দিয়ে আমরা আবারও আরেকটি কসমেটিক্স কিংবা ইন্ডিয়ান প্রোডাক্টের দোকানসমূহকে দেখতে পেলাম। এবার আমরা জানতে চাইব এইসব প্রোডাক্ট কোথা থেকে আসে এবং এগুলার দামই বা কেমন। আমরা যেমন খাসিয়াপুঞ্জিতে যাওয়ার পূর্বে যে মার্কেট আছে ওদের, যেটা হচ্ছে গিয়ে দৈনন্দিন প্রোডাক্টগুলার, ইন্ডিয়ান প্রোডাক্টগুলার যে মার্কেট বলা যায় এটাতে, তো সেখানে আসার পর কিউরিসিটি থেকে দুইটা জিনিস জানার প্রয়োজন হলো, সেজন্য একজন দোকানদার ভাইয়ের সাথে আলাপ করবো এখন। প্রথমত হচ্ছে কি ভাই, যে এই যে প্রোডাক্টগুলো আসে এগুলা মানে কোথা থেকে আসে বা কিভাবে আসে? এটা হলো এখানের এই যে বাঙালির কাজ করতে যায়, তারা টুকটাক না, তারা আমরা কিছু ভারত পাইকারি থেকে না? দিই, ভারত থেকে। আচ্ছা, এখানে ভাই যেটা বললেন যে ভারতে বাঙালিরা যায়, মানে অনেকে যায়, আসার সময় ওরা প্রোডাক্ট নিয়ে আসে, তো আসার পর মানে ওদের কাছে সেল দেয়। আচ্ছা, এখানের দামগুলো কেমন, মানে এটা কি মানে বাজারের যে দাম আছে? বাজারের থেকে একটু কম। আচ্ছা, মানে উনি ঢাকা থেকে বললেন যে সিলেটে তো একবারে হ্যাঁ হ্যাঁ, কম। আমরা যে বাজার মূল্য যেটা পাই এটা থেকে একটু দাম কম এটার। স্বাভাবিক হয়তো বেড ট্যাক্স বাঁচার কারণে হয়তো ওনার কম দামে দিতে পারেন। 10% প্রোডাক্টের মানটা কেমন, মানে আদৌ কি বাজারের যে প্রোডাক্ট আছে এটার সাথে এটার কি মিল আছে? হ্যাঁ, মিল আছে। আচ্ছা, তো ভাই যেটা বোঝাতে চাইলেন যে যারা এই কাজ করতে যায় বাহিরে, ওরা নিয়ে আসে, তো আসার কারণে একটা জিনিস বেড ট্যাক্সের খুব বড় একটা জিনিস বেঁচে যায়, যার জন্য ওরা কম দামে সেল দিতে পারে, আর বাইরা এটা কিনে আমাদের বাজার মূল্য যেটা আছে, নর্মালি আমরা বাজার থেকে কিনি, এটা থেকে কম প্রোডাক্টে দিতে পারে। কিন্তু উনি কি আদৌ সত্যি কথা বলছেন? মোটেও না, কারণ একটু পূর্বে উনি আমাদের কাছে সত্যিটা বলেছিলেন। ব্যবসায়িক স্বার্থে উনি পরে আবার নতুন করে বক্তব্য দেন, কিন্তু আমাদের কাছে ক্লিপটি দেখেই যায়। কোথা থেকে আসে তাহলে এইসব প্রোডাক্ট? চলুন ওনার নিজের মুখ থেকেই শুনে আসি। আচ্ছা ভাই, প্রথমত হচ্ছে কি এই যে প্রোডাক্টগুলা, মানে এগুলো আসলে কোথা থেকে আসে বা কিভাবে আসে? ইন্ডিয়া থেকে আসে, চোরাইপথে। সুরাইপথে বড়, মানে এটা খরচ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানে ইন্ডিয়ার আপনার বলে বেড ট্যাক্স ফাঁকি যেটাকে বলে এই জিনিসটা। ভারত থেকে চুরাইপথে আসা প্রোডাক্টসমূহ কেনার কোনো আগ্রহ প্রকাশ না করে আমরা সোজা চলে গেলাম খাসিয়াপুঞ্জির অটো স্ট্যান্ডে। সেখান থেকে 150 টাকা করে আপ ডাউন 300 টাকায় একটি অটো রিজার্ভ করে আমরা চলতে শুরু করলাম খাসিয়াপুঞ্জির ছোটো ছোটো রাস্তা দিয়ে। আমরা দেখতে শুরু করলাম খাসিয়াপুঞ্জির আসল সৌন্দর্য। ছোট্ট ছোট্ট ঐতিহাসিক তাদের ট্রেডিশনালি গড়সমূহ আমাদের কিংবা যে কোনো পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য বললেই চলে। আমরা দেখলাম তাদের জমিদার বাড়ি যেটাকে বলে। আমরা জমিদার বাড়ি উপভোগ করতে করতে একটু দূরেই গিয়ে পৌঁছালাম তাদের মূল জিরো। জমিদার বাড়ি দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের মূল স্পটে। আমাদের প্রত্যাশা ছিল মূল স্পটে পৌঁছার পর হয়তো কোনো আকর্ষণীয় জিনিস কিংবা উপভোগ করার মতো জিনিস দেখতে পারবো, কিন্তু আশানুরূপ আমরা কিচ্ছু পাইনি। খাসিয়াপুঞ্জিতে কিছু দেখার মতো না পেয়ে আমরা চলতে শুরু করলাম পাশেই অবস্থিত চা বাগানের দিকে। একটু দূর হাঁটলেই আপনি দেখতে পারবেন খাসিয়াপুঞ্জির পাশে অবস্থিত চা বাগানটি। চা বাগানে গিয়ে আমরা যখন পৌঁছাই তখন খাসিয়াপুঞ্জিতে দেখার মতো কিছু না পাওয়ার আক্ষেপটা গুছে যায় বললেই চলে। বিস্তৃত চা বাগান, শত শত পর্যটকের সমাগম আমাদেরও মুগ্ধ করে তোলে।
খাসিয়াপুঞ্জিতে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করার পর ফিরতে শুরু করি 0 পয়েন্টের দিকে। আমরা চা বাগান থেকে বেক করছি খাসিয়াপুঞ্জির ভেতর দিয়ে। এখন তো আজকে আর জাফলংয়ে দেখার মতো কিছু নাই, আমরা শহরের দিকে বেক করব। অতঃপর আমাদের জাফলং ভ্রমণের শেষ সময় ঘনিয়ে আসলো। আমরা চলে আসলাম আবারও 0 পয়েন্টে। আমরা খাসিয়াপুঞ্জি থেকে বের হয়ে গেছি, এখন শহরে ফেরার পালা, কারণ জাফলংয়ে ঘোরার মতো আর কোনো জায়গা নেই। আর এখন যদি ওভারঅল রিকমেন্ডেড দিতে বলেন তাহলে বলবো মাস্ট আপনারা বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকালে আসলে দুটি জিনিস পাবেন। প্রথম হচ্ছে গিয়ে নদীর পানি পাবেন, সেটা হচ্ছে জাফলংয়ের সৌন্দর্যতা কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। দ্বিতীয় হচ্ছে গিয়ে মায়াবী ঝর্ণা যেটা, সেটার পানি পাবেন, সেটা উপভোগ করতে পারবেন। কাজেই যারা আমাদের মতো শীতকালে আসবেন কিংবা অন্য কোনো সময় আসবেন, তাদের কিন্তু আমাদের মতো দশা পোহাতে হবে। এখানে হচ্ছে গিয়ে জাফলংয়ের পানি সংকটের জন্য যে পাথরগুলো জেগে উঠেছে সেগুলো দেখতে পারবেন, কিন্তু ঝর্ণাটা দেখতে পারবেন না। আর খাসিয়াপুঞ্জি যেটা আছে সেটা তো প্রতি মাসেই একই অবস্থা, কারণ এটাতে দেখার মতো কিছু নাই। ছোট্ট গড়গুলো যেগুলো আছে এগুলো দেখতে পারবেন, এগুলো সবটা সময় সেমই থাকে। আর চা বাগান যেটা আছে এটা তো আর সারা বছরই একই রকম থাকে। কাজেই রিকমেন্ডেড বা রেফার যদি বলেন তাহলে মাস্ট আপনারা বর্ষাকালে আসবেন। আর আজকে বিদায় নিচ্ছি, যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।